গল্পের শুরুতে আমরা দেখতে পাই কলেজের পাশে একটা চায়ের দোকানে কিছু বখাটে ছেলেরা বসে আছে এবং তাদের মধ্যে একটা ছেলে বেঞ্চের উপর পা তুলে বসে আছে। হঠাৎ করে ছেলেটা তার একটা বন্ধুকে ডাক দিল, ওই মামা ইয়োনো, শোন, বল, হোয়াট বলবি? আজকের টার্গেট কথা জেনেছা, তাহলে আগের পাখিদের হোয়াট হবে? আমি কোনো জিনিস একবারের বেশি ইউজ করি না। ভালো হয়ে যাইগা জঙ্কুক, ভালো হয়ে যাইগা, এইসব বালা না। শোন ভাই, তোর কাজ অফিসে যাওয়া, তুই অফিসে যাবি, আমার পার্সোনাল লাইফে হস্তক্ষেপ করবি না। আমি কর মালিক কয়ে গেলাম তোরে, আমি জানি তোর বড় ভাই লাগি, এটা মনে হয় তোর মনে থাকে না। কোনো সম্মানই তো করস না আমারে। সুগা আর কিছু না বলে চলে গেল। ছুটির পর জঙ্কুক আর তার বন্ধুরা মিলে গেটের সামনে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর তাদের টার্গেট করা মেয়েরা বের হলো। এই যে ডার্লিং এর দলেরা, এ নাও চুম্মা। মাই বখাটে ফ্রেন্ড জঙ্কুক, ইউ ডানে সি করে দেখ, তোর ফাদার হাও ভাবে আমাদের দেখছে। জঙ্কুক দূরে তাকিয়ে দেখে তার বাবা রাগী লোক নিয়ে ওদের দিকে তাকিয়ে আছে। দৌড় দে ইয়োনো শালা, ধরতে পারলে চাচা লাগাবে। জঙ্কুক ইয়োনোর কাঁধে উঠে দৌড়ে অন্য জায়গায় চলে আসে। এটা নিশ্চয়ই শালার নাতি সুগার কাজ। ভাই শুধু শুধু গালি দিচ্ছিস সুগা ভাইয়াকে। হতেও তো পারে উনি এটা করেনি। সুগার জন্য যখন তোর এতই দরদ, তাহলে আমার সাথে কি করছিস? ওর সাথেই থাক যা। ভয় রাগ করছিস? আমি শুধু মাই মনের টকটকে সে করলাম। যাই হোক, এইবার মনে হচ্ছে হোমে গো করা দরকার। আচ্ছা চল। এরপর ওরা দুই বন্ধু যে যার বাড়িতে ফিরে গেল। পরের দিন সকালবেলা জঙ্কুক একটু তাড়াতাড়ি কলেজে এসেছে। কারণ একটাই, ও কালকে সুন্দরীদের সাথে তেমন একটা লাইন মারতে পারেনি। কলেজে প্রবেশ করতেই ওর নজর পড়লো একটা মেয়ের দিকে। মেয়েটা দেখতে অনেক সুন্দর, সাদা রঙের কলেজ ইউনিফর্মে তাকে যেন আকাশের চাঁদ লাগছিল। বাহ, কি সুন্দরী একটা মেয়ে, যাই ওর সাথে একটু লাইন মেরে আসি। হাই সুন্দরী। তে পুরোপুরি ভাবে জঙ্কুককে ইগনোর করে চলে গেল। ব্যাপারটা জঙ্কুকের প্রচন্ড ইগোতে লাগে। সুন্দরী, তোমার এত অ্যাটিটিউড কোথায় রাখো সেটা আমিও দেখবো। হোয়াট ব্যাপার ব্রো, হোয়াই ইউর মুড অফ? একটা মেয়ে আমাকে ইগনোর করেছে। ইউ হোয়াট বললি ব্রো? কোন গাল তোকে ইগনোর করেছে? ওইটা তো না জানলেও চলবে। আমি নো না করলে ইউ কাকে সাথে নিয়ে ব্যাড কাজ করবি? তোকে নিয়েই করবো শালা, চল। কলেজ ছুটির পর ইউনোর একটা কল আসাতে সে চলে যায়। এদিকে তে যে পথ দিয়ে যাচ্ছিল, জঙ্কুক তার বাইকটাকে নিয়ে সেই পথে যাওয়ার সময় তেকে রাস্তার একপাশে দাঁড়িয়ে থাকতে দেখে বাইকটা সাইডে রেখে হেঁটে তের কাছে যায়। আরে বেবি ডল, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? কেউ আসবে? এই ছেলে, কি সমস্যা আপনার? কলেজে আমাকে বিরক্ত করেছেন, আবার রাস্তাতে বিরক্ত করছেন। বলুন সমস্যা কি? তোমাকে পছন্দ হয়েছে, তাই বিরক্ত করছি। এই তো পেয়েছি সুযোগ, একে লুটে পুটে খেয়ে নিঃস্ব করে দিব। একবারই মেয়েদের কাছে আসার মজা বুঝবি শালা। তাই আপনার আমাকে পছন্দ হয়েছে? হুম, অনেক পছন্দ হয়েছে। তাহলে তো আমাকে প্রপোজ করতে পারেন। আমি এসব প্রেম প্রীতি পছন্দ করি না। তাহলে কি আমার সাথে টাইম পাস করবেন নাকি? না, এর চেয়ে বেশি কিছু। আপনি আসলে একটা ভণ্ড। অনেক পাপ করার পর বান্ধবীর প্রফেসর ভাই যখন জামাই, এই স্টোরিতে ভন্ড সেজে তোমাদের বাড়িতে গিয়েছিলাম, ওইটারই খোঁড়া দিচ্ছ নাকি? এই ছেলে বলে কি? চুপ করে আছো কেন? কিছু বলো। আচ্ছা আমিই বলছি, আই লাভ ইউ, কিন্তু আমি তোমার সাথে প্রেম করতে পারবো না। এটা কেমন প্রপোজ করা? আমি কি দেখতে কোনো দিক দিয়ে খারাপ? তেমন কিছু না, এটা আমার পার্সোনাল ব্যাপার। তো চলো আমরাও জেনে আসি জাঙ্গুকের প্রেম না করার পার্সোনাল ব্যাপারটা। একদিন ঘুম থেকে ওঠার পর জাঙ্গুকের বাবা নামজুন শুনতে পায় তার বন্ধুর ছেলে প্রেমিকা নিয়ে পালিয়ে গেছে, যার ফলে তার বন্ধু সহ্য করতে না পেরে হার্ট অ্যাটাক করে মারা যায়। সেই থেকে নামজুন প্রেম ভালোবাসা অপছন্দ করে, আর ছেলেদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে তারা যেন এসব থেকে দূরে থাকে। যদি কেউ এমন কিছু করে তাহলে তাকে সে ত্যায্যপুত্র করবে। বাবার হুমকি শুনে সুগা তাদের প্যারা দিয়ে নিজের পছন্দ করা মেয়েকে বিয়ে করে ফেললেও জঙ্কুক করতে পারে না, কারণ তখন তার বয়স ছিল খুবই কম। তো এবার চলো আগের কাহিনীতে ফিরি। ঠিক আছে, আমি রাজি আপনার প্রস্তাবে। কোথায় যাবে তুমি রাগিনী? আমাকে ইগনোর করেছিলে সেই দিন, ওটারই প্রতিশোধ নিব তোমার থেকে। এই যে কি ভাবছেন, আমাকে আমার বাড়িতে নামিয়ে দিয়ে আসুন। রাজি হতে না হতেই অধিকার খাটানো শুরু করেছে, শালি ডট ডট কোথাকার। দেখুন, আপনার সাথে আমার পরিচয় হলো ঠিকই, অথচ আমি আপনার নামটা এখনো জানি না। আমার নাম জিয়ন জঙ্কুক। আমার নাম তে। এখন চলো, আমাকে বাড়িতে দিয়ে আসবে। এই শালি কত ফাস্ট! প্রথমে বাইকে চড়ে বাড়িতে যাওয়ার কথা বললো, আর এখন সোজা আপনি থেকে তুমি। আর কি কি যে করবে কে জানে, ফাঁসাতে গিয়ে আবার ফেসে না যাই। তুমি কি বাইকের তেল নিয়ে চিন্তা করছো? আরে না, চলো। জাঙ্কুক থেকে তার বাড়ির সামনে নামিয়ে দিয়ে বাড়িতে ফিরে তার ভাবিকে ডাকতে থাকে, জানেমান ভাবি, ও ভাবি কোথায় তুমি? এই তো এখানেই আছি জাউরা, বলো কি হয়েছে? আমাকে জাউরা বলো কেন? আমি কি জাউরা নাকি? আমি তোমার দেওরা। সারাদিন তো করো শুধু জাউরামি। দেওরা বলি কিভাবে?
এখন ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি। তুমি কেন দিবে? মা কোথায়? তোমার মা খালার বাড়িতে গেছে, আজকে আমার হাতেই খেতে হবে। মাপ চাই ভাবি, তোমার জঘন্য হাতে রান্না খেলে হার্ট অ্যাটাক করে মারা যাবো। তোমাকে তো আর সাধে আমি যাওয়া বলি না, খাইলে খাও, না খাইলে জাহান্নামে যাও, আমার কি। জাঙ্কুক হন করে সেখান থেকে নিজের রুমে চলে আসে। আচ্ছা, তে এখন কি করছে? একটা কল দিয়ে দেখি। জাঙ্কুক 3 নম্বরে কল দিয়ে বসে আছে। তে রিসিভ করে কথা বলেই যাচ্ছে, কিন্তু জাঙ্কুক কিছু বলছে না। আরে কোন শালা কল দিয়েছিস, কথা বলছিস না কেন? মেয়েদের বিরক্ত করতে খুব মজা লাগে তাই না? শালা অন্যের মেয়েকে জ্বালানোর আগে নিজের ঘরের মেয়েদের কথা মনে করবি। আরে থামো, আমি জাঙ্কুক। এটা কি এতক্ষণ বলা যেত না? তাহলেই তো আর আমার ভাষণটা শুনতে হতো না। তুমি কি সবার সাথে এমন করে কথা বলো? না, আমি একটা জিনিস খুঁজে পাচ্ছি না, তাই মেজাজটা গরম হয়ে আছে। কি খুঁজে পাচ্ছ না? উপন্যাসের বই। তুমি উপন্যাস পড়ো? চাইলে তুমিও পড়তে পারো। না থাক, তুমিই পড়ো। কেন কল করেছিলে? এমনি মনে পড়লো, তাই ভাবলাম একটা কল করি। আচ্ছা, পরে কথা হবে, রাখি। আরে শোনো। পুরো কথা শেষ হওয়ার আগেই জঙ্কুক কল কেটে দেয়। পরের দিন সকালবেলা জঙ্কুকের ঘুম ভাঙলো চিল্লাচিল্লির শব্দে। দৌড়ে নিচে এসে দেখে তার বাবা মা ঝগড়া করছে। বাহ বুড়ি বিটি বাহ, তুই আমাকে রেখে তোর বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিস, একটু কি আমার মুখটা তোর চোখের সামনে ভেসে উঠলো না? অদ্ভুত ব্যাপার তো, আমি আমার বোনের বাড়িতে গিয়েছি, সেখানে তোমাকে কেন নিয়ে যাব? আর আমার বোনের বাড়ি তো 1000 মাইল দূরে না, চাইলে তুমি যেতেই পারতে। আমাকে কেন তোমাকে নিয়ে যেতে হবে? না বুড়ি বেটি, তুই কেন আমাকে রেখে যাবি? দেখো বইরা নামু, আজকে আমার মনটা অনেক ভালো আছে, তাই আমি আজকে সকালটা তোমাকে মেরে শুরু করতে চাই না। আরে মা বাবা, তোমরা কি শুরু করেছো? তোমাদের জ্বালা একটু ঘুমাতে পারছি না, সকাল সকাল এমন চিল্লাচিল্লি কেন করছো? দেখ না বাবা, বইরা নামু আমার সাথে কি শুরু করেছে। কি হয়েছে বাবা, মায়াতে রেগে আছে কেন? বেয়াদব ছেলে, তাহলে শোনো, তোমার মা কেন আমাকে রেখে তার বোনের বাড়িতে বেড়াতে যাবে? মা অনেকদিন পর খালার বাড়িতে গেছে, তার চেয়ে বড় কথা হলো খালার বাড়ি তো আমাদের বাড়ি থেকে বেশি দূরে না, আপনি চাইলে যেতে পারতেন। না, তাও তোমার মা কেন আমাকে নিয়ে গেল না? এলাকার সবাই এক একজন আমাকে এক একটা কথা বলেছে। মা তুমি কিন্তু এটা ঠিক করনি, আমার বাবা কি বেশি খায় নাকি যে ভয় তুমি নিয়ে গেলে না? শুনছো, জাউরার ঘরে জাউরা লুচ্চার ভাতিজার কথাটা হলো কি? ওই বুড়ির ঘরে বুড়ি আলি কি ডাইনি রাক্ষসনি, তুই তোর জামাইরে ধুইতাছস ধু, সাথে আমার ছেলেকে না, মানে আমার ভাতিজাকে কেন টানছিস? ওই দেখো আইছে, যার বলে তার কোনো খবর নাই, আর এই জাউরা পোলার চোখে ঘুম নাই। দেখ, যেই হোক ভাই, আমার ভাতিজাকে নিজের ছেলে ভাবিস ঠিক আছে, কিন্তু তাই বলে নিজের ছেলে হিসেবে দাবি করবি, এটা কিন্তু ঠিক না। হ্যাঁ আফসোস নিবারেম ভাই আমার, তোকে কিভাবে জাদু করছে ওই বুড়ি দেখেছিস? আমি বুড়ি না, মুখ সামলে কথা বলে যে হোক, না হলে ভয়ঙ্কর অতীত সামনে নিয়ে আসবো। আরে জিনু ডার্লিং, তুমি রাগ কেন করছো? আমরাই তো। বাহ বড়ি বিটি বাহ, তুই অবশেষে তোর রূপটা দেখিয়েই দিলি। দিয়েছি জামাই বউর মাঝে ঝগড়া লাগে, এবার কেটে পড়ি, না হলে ঝাড়ুর বাড়িটা আমার উপরে এসে পড়বে। এভাবে কেটে গেল প্রায় 2 মাস। তের সাথে জঙ্কুক ভালোই টাইম পাস করছে। আজকে কলেজ থেকে বের হয়ে দেখে জঙ্কুক একটা মেয়ের সাথে হেসে হেসে কথা বলছে। তের তো খুব রাগ হয়, তাই ভালো করে দেখার জন্য একটু এগিয়ে গেল। মেয়েটা ছিল নিব্বি জেনেসা। তে আর কিছু না বলে একা একাই হাঁটতে শুরু করে। দূর থেকে তা দেখে জঙ্কুক তার বাইক নিয়ে তের পেছন পেছন আসতে থাকে। কি সমস্যা আপনার, আমার পিছু কেন নিয়েছেন? তে দুষ্টু ডার্লিং, তুমি আমাকে ছেড়ে কোথায় যাচ্ছ? জাহান্নামে যাচ্ছি, যাবেন? আমার সাথে এরকম করে কেন কথা বলছো তুমি? আমি আপনার সাথে কথা না বললে আপনার কিছু হবে না, জান না আপনি আপনার ওই নিব্বি জেনেসার কাছে। এটা নিয়ে তুমি আমার সাথে রাগ করেছো? আজব তো, আমি আপনার সাথে রাগ করার কি? আসবেন না আমার পিছনে। আগে সবটা শোনো। আসলে ওই নিব্বি জেনেসার খালাতো বোনের, মামাতো বোনের, ফুফাতো বোনের, চাচাতো বোনের, নানাতো বোন মারা গেছে, তাই আমার কাছে এসে কান্না করছিল। আমি তো নিজের ছোট বোনের মতো দেখি, তাই ফেরাতে পারিনি। এখন বলো, অন্য কারো কষ্টকে লাঘব করলে কি দোষ? কেউ কষ্টে থাকলে বুঝি হাসে? হাসে তো, তুমি জানো না, মানুষ বেশি কষ্টে থাকলে হাসে। ও আচ্ছা, আমি জানতাম না। তে হাঁটতে হাঁটতে বড় একটা শিমুল তুলার গাছের নিচে গিয়ে মাচাতে বসলো। রাগিনী, এবারের মতো মাফ করে দাও, আর কখনো কোনো মেয়ের সাথে কথা বলবো না, সবাইকে আম্মার চোখে দেখবো। আমাকেও? হ্যাঁ দেখবো তো, তবে আমার না, আমার বাচ্চার। গাছে কাঁঠাল গোফের তেল, ভন্ডামি কম করো, চলো ফুচকা খেয়ে আসি। চলো। তারপর তারা দুজন মিলে ফুচকা খেতে গিয়ে আরেক বিপদে পড়ে যায়, কারণ জঙ্কুকের চাচু সেখানে ছিল। জঙ্কুক নিজের মুখটা তের ওড়না দিয়ে লুকিয়ে ফেলে। আরে জঙ্কুক, কি করছো? ছাড়ো আমার ওড়না, মানুষ দেখলে কি বলবে, ছাড়ো। দেখ বোন, চাচু যদি একবার আমাকে দেখে ফেলে, তাহলে তোর ওড়না তোর কাছেই থাকবে, শুধু আমাকেই পাওয়া যাবে না। কি ধান্দাবাজ মানুষ রে বাবা, বিপদে পড়লে বোন বানাতে দুইবারও ভাবে না। জঙ্কুক তাকে নিয়ে চলে যাওয়ার সময় তার চাচুর সাথে দেখা হয়ে যায়। হ্যাঁ আফসোস, কি দিনকাল পড়লো, ছেলে বাবাকে দেখে পালিয়ে যায়। কি রে ভাতিজা, পালাচ্ছিস কেন? দাঁড়া।
এই জঙ্কুক, সত্যি করে বলো তো, এটা তোমার বাবা না চাচা নাকি তোমার মা? আরে মামুনি, ওইরকম কিছু না। আমি আমার ভাতিজাকে একটু বেশি আদর করি, তাই ছেলে বলে ফেলি, আর কিছু না। ও আচ্ছা, আমি তো টিনাকে ভেবেছিলাম। তো ভাতিজা, মেয়েটা কে? ও মানে আসলে, হ্যাঁ মানে ও। তুমি চুপ করো, আমি বলছি। আসলে চাচ্চু, আমি ওর সাথে প্রেম না করা গার্লফ্রেন্ড। ভাতিজা, এটা তোর থেকে আশা করিনি। নিব্বারম জানতে পারলে কি করবে তার নতুন করে বলা লাগবে না। প্রেম ভালোবাসায় তোর বাপের সমস্যা হতে পারে, আমার না। যাই হোক, তোদেরকে খুব মানিয়েছে। কিন্তু ভাতিজা, সাবধানে থাকিস, তোর বাবা যেন জানতে না পারে। চিন্তা করো না চাচু, তুমি না জানালে বাবা জানতে পারবে না। কিন্তু তুমি এখানে কি করতে এসেছো? ইয়ঙ্গির সাথে দেখা করতে এসেছি। কোথায় উনি? ও মাই হোক ডার্লিং, আমার কাজ শেষ হয়ে গেছে, চলো আমরা চলে যাই। ইয়ঙ্গি ডার্লিং, পরিচয় করিয়ে দিই, ও আমার ভাতিজার গার্লফ্রেন্ড। ও মাই লিটল গার্ল, তোমার নাম কি? আমার নাম তে। কেমন আছেন আন্টি? গুড এন্ড ওয়েল। তুমি তাহলে জঙ্কুক, এম আই রাইট? তোমার কথা ইয়োর চাচু সারাদিনই আমাকে সে করে। তা তো বলবেই, নিজের ছেলের কথা বলবে না তো কার কথা বলবে? ইউ ক্যারেক্টারলেস যেই হক, ইউ আগে একটা ম্যারিড করেছো, আমায় বলনি হোয়াই? আরে ইয়ঙ্গি ডার্লিং, ও আমার ভাতিজা, আর ভাতিজা মানেই তো আধা ছেলে। ওকে মাই জে হোপ ডার্লিং, আন্ডারস্ট্যান্ড করতে পেরেছি। এইভাবে আরো কয়েকটা দিন কেটে গেল। একদিন জঙ্কুক তার বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় ইয়োনো জিজ্ঞেস করে, ও মাই ব্যাড বন্ধু জঙ্কুক, তোর রিলেশনের খবর হোয়াট? কি বললি? রিলেশন? হাউ ফানি। এসব আজেরা কাজ আমি করি না। তাহলে ইউ গার্লটার সাথে হোয়াট করছিস? টাইম পাস বুঝিস? টাইম পাস? সেটাই করছি। লুক মাই ব্যাড বন্ধু, আই থিংক গার্লটা তোকে অনেক লাভ করে। এভাবে কষ্ট দিস না। আমার গার্লফ্রেন্ডের জন্য তোর কেন তো জ্বলছে? ওকে দেখলে আমার স্মল সিস্টারের মতো লাগে, তাই সম্পর্কটা যেন ছোট বোনের মধ্যেই সীমাবদ্ধ থাকে। মাই চরিত্র ইউর মতো না। কতদিন কন্টিনিউ করবি এই ড্রামা? মনের মধ্যে দুষ্ট চিন্তা আছে রে ভাই, ওইটা হয়ে গেলেই সরে যাব। ইয়োনো জঙ্কুকের কথার মানে বুঝতে পেরে সেখান থেকে চলে যায়। জঙ্কুকও আর সময় নিতে চায় না, নিজের মনে সাজানো দুষ্ট বুদ্ধিকে বাস্তবে রূপ দিতে তের কাছে চলে আসে। তে, তুমি কি আমায় ভালোবাসো? হ্যাঁ বাসি তো, কিন্তু হঠাৎ এরকম প্রশ্ন কেন করছো? আমাকে তোমার ভালোবাসার প্রমাণ দাও। তোমার কথার গভীরতা আমি বুঝতে পেরেছি। তোমার কাছে কি ভালোবাসা মানে ওইসব? প্রমাণ চেয়েছি, প্রশ্ন না। জুতার বাড়ি দেওয়া উচিত তোদের মতো লম্পটদের। কি ভেবেছিস আমি অবুঝের মতো আবেগে গা ভাসিয়ে দিব? কখনোই না। দাঁড়া, তোকে একটা কঠিন শাস্তি দিচ্ছি। আচ্ছা আমি দিব প্রমাণ। কি করতে হবে বলো? আমার সাথে চলো। জাঙ্কুক পেকে নিয়ে একটা ফাঁকা চিপায় গেল। এখানে সচরাচর কেউ আসে না, নতুন গলি হওয়ায় তেমন পরিচিতও না। এক কথায় বলতে গেলে এই গলিতে কেউ আসেই না। তবে কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়। জাঙ্কুকের ক্ষেত্রেও সেটাই হয়েছে। আর সে বাঘ আর কেউ না, আমাদের লুচ্চা বেটা, যে কিনা এক করার জন্য সবেমাত্র বসেছিল। আরে বাস, ওয়াও! দুইটা চ্যাংড়া চিংড়ি এখানে কি করছে? ওদের জ্বালা এখন শান্তিতে একও করতে পারবো না। আরে বাস, ওয়াও! কি ফ্যান্টাস্টিক একটা ব্যাপার হয়ে গেল। এত সুন্দরী মেয়ে আমাকে দেখে ফেলেছে, ওকে আমি 10 জায়গায় গিয়ে 10 বার বিয়ে করব। ওয়াও, কি ফ্যান্টাস্টিক একটা ব্যাপার হবে। এই সুন্দরী তুমি দাঁড়াও। শালা, তুই এক করার আর জায়গা পেলি না, আমার কাজেই তোকে বাধা দিতে হলো। ছি জঙ্কুক, ছি, তুমি আমাকে এটা কোথায় নিয়ে এলে? আর বলো না তেদুস ডার্লিং, এদের মতো মানুষদের জন্যই আমাদের পরিবেশটা আজ এত দূষিত। চলো এখান থেকে চলে যাই। জঙ্কুক থেকে আরেকটা চিপাই নিয়ে আসে, কারণ তার মিশন আজকে পূরণ করতে হবে। তবে জঙ্কুককে অবাক করে দিয়ে সে নিজেই নিজের জামার হাতা ছিঁড়তে ছিঁড়তে চিৎকার করে বলে, তোমরা কে কোথায় আছো গো? আমাকে বাঁচাও, এই লম্পট ছেলে আমার ইজ্জত নিয়ে নিল গো, তাড়াতাড়ি আসো। আ আ আ। এই মেয়ে চুপ করো, চিৎকার কেন করছো? আমি তো কিছুই করিনি তোমাকে। লোকজনের কাছে আমাকে মাই খাওয়াতে চাচ্ছ নাকি? চুপ করো। ও বাবা গো বাবা, মেরে ফেললো গো, কেউ আসে না কেন? ই, ই, ই। তের কান্নাকাটি শুনে এলাকার লোকেরা এসে জঙ্কুককে দুরুম দুরুম মার দিতে থাকে। আপনারা ওকে মারবেন না প্লিজ, শত হলে ও তো মানুষ তাই না? বয়সের চক্করে পড়ে এমন করে ফেলেছে, আপনারা ওকে মেরে কেন নিজেদের হাত ময়লা করবেন? তুমি শুধু বলো ওর কি শাস্তি চাও, আমরা সেটাই দিব ওকে। আপনারা তো জানেনই একটা মেয়ের কাছে তার ইজ্জত কত মূল্যবান। আমার সেই মূল্যবান জিনিসটাই তো নষ্ট করে ফেলেছে। এখন আপনারাই বলুন কি করা যায়? এটার একটাই সমাধান হলো বিয়ে করিয়ে দেওয়া, তাহলে মেয়েটার কলঙ্কের দাগ মুছে যাবে। আর তো না হলে মেয়েটার অন্য কোথাও বিয়ে হবে না। আজ তো আমি কি একবার বলেছি ওকে বিয়ে করবো? আর ওকে কেন বিয়ে করতে যাবো আমি? ওর সাথে তো কিছুই করিনি। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান।
এইবার তোমার পায়ে পড়েছে টান। এলাকাবাসী জঙ্কুকের কোনো কথা না শুনে জোর করে ওদের বিয়ে পড়িয়ে দেয়। তবে জঙ্কুক এত সহজেই কবুল বলেনি। অন্য বিয়েতে মেয়েরা ঘন্টার পর ঘন্টা কবুল বলতে সময় লাগিয়ে দেয়, আজকে জঙ্কুক সেটাই করেছে। পাক্কা 6 ঘন্টা পর উপায় বুদ্ধি না পেয়ে কবুল বলতে বাধ্য হয়। এখন বিয়ে যখন হয়ে গেছে, তেকে তোর ফেলে রেখে যেতে পারে না, তাই ওকে সাথে নিয়েই জঙ্কুক বাড়িতে ফিরে। এটা কে বাবা? শাশুড়ি মা, আমার নাম তে। আমি আপনার ছেলের বিয়ে করা একমাত্র বউ। আপনার ছেলে আমাকে কলঙ্কিত করতে চেয়েছিল, কিন্তু আমি তো আর অবলা নারী না, তাই ওর চালে ওকে ফাঁসিয়ে এই বাড়ির বউ হয়ে গেলাম। ভালো করেছি না? তুমি জানো না মেয়ে, নিজে লাল শাড়ি পরে আমাকে সাদা শাড়ি পরার ব্যবস্থা করে দিয়েছো। আরে চিন্তা করবেন না, আমি ওসব কুচক্রি বৌমা না। আমি আপনার সাথে মা মেয়ের মতোই থাকবো। আমার আবার নিজের ঘরের মধ্যে ঝগড়াঝাটি করতে ভালো লাগে না। একই বাড়িতে থাকতে পারবো বলে মনে হয় না। ওর বাবা আসলে যে কি হবে সেটা চিন্তা করছি। জগৎ নিজের মতো কোমর দুলিয়ে নিজের রুমের দিকে হাঁটা শুরু করে। এমন সময় নাম ধরে সে বলে, ওখানেই দাঁড়াও। কেন, আমি কি করেছি? আমার কথা ছাড়া এখানে আর কারো কথা চলবে না। কথা বলা ছাড়া কি বাঁচা যায় নাকি? খাবার ছাড়া 7 দিন বাঁচা গেলে কথা ছাড়াও যাবে। তুমি এই বাড়িতে থাকতে পারবে না, বের হয়ে যাও। বের হয়ে কোথায় যাব? 2 চোখ যেখানে যায় সেখানে বের হ বলছি। আমি তো প্রেম করিনি, তাহলে কেন বের হয়ে যাব? হারামজাদা, তুই প্রেম করলে বদনাম হবে, তাই প্রেম করতে না করেছিলাম। কিন্তু তুই তো প্রেমের চেয়ে বড় বদনাম করে বসে আছিস। বের হয়ে না গেলে আমি তোকে মেরে ফেলবো, রাগাবি না আমাকে। হ্যাঁ, আফসোস, ভাতিজাকে বাঁচাতে হবে, না হলে আমারও পরিণতি ওর মতোই হবে। আরে নিব্বারেম ভাই আমার, আমি বলি কি, কাহিনীটা যেহেতু ঘটে গেছে, মান সম্মান তো আর আগের মতো ফিরে আসবে না। হয়তো শয়তানের ফাঁদে পড়ে ভুল হয়ে গেছে। শোন আমি কি বলি, ওকে বের না করে বাড়িতে রেখে শায়েস্তা কর। আমি ঠিক বুঝলাম না, কি বলতে চাইছিস তুই? তাহলে শোন, ডট ডট ডট। এটা তুই মন্দ বলিসনি, ওর শাস্তি এটাই হবে। কিন্তু ওই মেয়েকে আমি মেনে নিতে পারবো না। ওই মেয়ে না বলে বৌমা বলুন, কারণ 3বার বিয়ে বলে 6 ঘন্টা অপেক্ষা করে এই বাড়ির বউ হয়ে এসেছি। একদম বাপের মতো বেয়াদব হয়েছে। বাপকে টানবেন না, তাহলে আমিও কিন্তু চুপ করে থাকবো না। কি করবে তুমি? আপনার বাপকেও আমি টেনে আনবো। দেখ, যেই হোক, এর জন্যই বলেছিলাম ওদের বের করে দেই। সেটা আপনি চাইলেও পারবেন না শ্বশুর আব্বা। মা, আমার অনেক খিদে পেয়েছে, খাবার থাকলে দাও। পুষ্টা আছে, খাবি? এটা আবার কি, সেলিনা আন্টির নতুন কোনো ডিশ নাকি? একদম চাচার মতো যাওয়া হয়েছিস। বুড়ির ঘরে বুড়ি আর লিখি, আমি কি তোকে নিয়ে কোনো কথা চলছি? সবাই তো বলে আমি নাকি তোর পিছনে ইচ্ছে করে লাগি। লাগোই তো, তুমি কেন ওকে আটকালে না? ওই বুড়ি, আমি কি জানতাম নাকি তোর পোলা এমন একটা কাজ করে বসবে? ছেলে অপরাধ করেছে বলে এখন আমার ছেলে হয়ে গেল, আর ভালো কিছু করলেই তোদের ছেলে হয়ে যায়। হাই রে বেটার যা। মা, এত চোপা কেন করো? খাবার দিবে কিনা বলো। যাওরা ঘরে যাওরা লুচ্চার বাতি যা, খাড়া তোর খাওয়ান আমি বের করছি। কই রে জিমিন, আমার ঝাঁটাটা নিয়ে আয় তো। এরপর জিন তার ঐতিহাসিক ঝাঁটা নিয়ে জঙ্গলকে দৌড়ানি দেয়। ইরফান খৌরা, তোর সেরিয়ে দেখ সারার লগে চরিত্রে কলঙ্কের দাগ লাগাইয়া সারারে বিয়া করে লাইছে, জানোস নি কিচ্ছু? ও কি টন, কারে করছে? রিমা রে রে আল্লাহ, এমন একটা বাপ ধরলি যেন কিছু জানোস না। আসলেই তো কিছু জানি না আমি। তাহলে তোর মাইয়া তোর মেসেজ দিয়া কইলো কে রে বাবা মিশন দেন? উইয়ে, সব দেখ কলাইছো তাইলে। তোরা দুইজনে এত খারাপ, একটা পরিবার নষ্ট করে দিলি। বালা করছি, কেউ কথা দিয়া কথা না রাখলে এমনই করমু। রিমা রিফান খৌরের বাচ্চা, বেডা গো হয়তো ব্যবসা সমস্যা হইছিল, এর লাগা অন্য কারো লগে ডিল করছে, তাই বললে তুই নিজের মাইয়ের টুপ হিসেবে ব্যবহার করবি? সি সি সি। তুমি বেশি কথা কও, একদম চুপ করে থাকো, নাইলে বুড়া বয়সে বাপের বাইত ফাড়ায় দিমু কইলাম। রিমা রে রে আল্লাহ, কত বড় কথাটা কইলো এই ফানখরের বাচ্চা আমারে। তুই বেশি বাইরা গছস গা, দাঁড়া দিয়া লই তোরে কয়ডা। এদিকে জঙ্কুক মায়ের ঝাঁটার দৌড়ানি খেয়ে কোনো রকমে লুকিয়ে নিজের রুমে এসে দেখে তে পায়ের পর পা তুলে আঙ্গুর খাচ্ছে। আমার জীবনটাকে তো এভাবে খেতে এসেছিস, ডাইনি একটা। এই বখাটে, ভাষা ঠিক করে কথা বল, না হলে শাশুড়ি মার মতো ঝাঁটা নিয়ে আমিও তোকে দৌড়ানি দিব। আমার বাড়িতে থেকে আমার খাটে শুয়ে আমাকে ঝাঁটানোর কথা বলছিস? তোর তো অনেক সাহস হয়েছে দেখছি। হয়েছে কি, আগে থেকেই ছিল। তোদের মতো ছেলেরা মনে করিস পৃথিবীর সব মেয়েরাই আবেগে আবেগিত হয়ে ফাঁদে পা দিয়ে দিবে, তাই না? এই চুপ কর, তোর সাথে কথা বলতে চাই না আমি। ঘুমাবো, বিছানা থেকে নাম। এত বড় বিছানা কি তোর জায়গা হবে না? আমাকে সরতে বলছিস কেন? আমি তোর সাথে বিছানা শেয়ার করবো না, তাই বলছি নাম। আমার গায়ে কি গু লাগানো আছে নাকি?
যে আমার সাথে শেয়ার করলে তোর শরীর নোংরা হয়ে যাবে? জঙ্কুক বিরক্ত হয়ে বিছানায় শুতে যাবে ঠিক তখনই নামজনের ডাক পড়ে। ওই হারামজাদা, রুম থেকে বের হ বলছি। এই রোজের নিব্বা পোলার আবার কি হলো? এভাবে হারামজাদা বলে ডাকছে কেন? কেন আর ডাকবে? তোর পাছে লাথি মেরে বের করার জন্য ডাকছে। তোকে আমি... ওই হারামজাদা, ডাকছি, শুনতে পাচ্ছিস না? জঙ্কুক এক প্রকার দৌড়ে সিঁড়ি দিয়ে নেমে নিচে আসে। কি হয়েছে? আমার আবাসা কুবাসায় ডাকছেন কেন? আমার ওয়াশরুমটা পরিষ্কার করে দিয়ে আয়। ব্যাপারের কাছে আমি কেন করব? আমি বলেছি তাই করবি। কোনো কথার প্রতিবাদ করলে বাড়ি থেকে বের করে দিব। এটা কেমন কথা বাবা? যেখানে কোনো দোষ করিনি সেখানে কেন শুধু শুধু শাস্তি পাবো? ওই যে হোক, তোর ভাতিজাকে বল আমি যা বলছি তাই করতে, না হলে আমি ওকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। চাচুকে কেন টানছেন? আপনি আমার সাথে কথা বলেন। তোর চাচুই বলেছে তোকে দিয়ে এইসব করাতে, না হলে কে জায়গা দিতে তোকে এখানে? চাচু বলেছে এইসব কাজের কথা? আমি ডাকছি, তুই নিজেই জিজ্ঞেস কর, বিশ্বাস না হলো। জিহুবকে ডাকার পর জঙ্কুক যখন জানতে পারে তার চাচু শুধু ওয়াশরুম না, আরো এমন কিছু কাজ আছে যা কখনো জঙ্কুক করেনি, সেগুলো তাকে দিয়ে করানোর কথা বলে তার বাবাকে রাজি করিয়েছে তাকে এই বাড়িতে রাখতে। তুমি যখন আমার পীড়িতের মানুষ হয়েও এত বড় উপকার করেছো, আমারও তো উচিত তোমার জন্য কিছু করা, তাই না চাচু? ভাতিজা, তুই আমাকে ভুল বুঝিস না। আমি তোকে এই বাড়িতে রাখার জন্য আরএমকে এসব বলে রাজি করিয়েছি। এই বেয়াদব ছেলে, জেহেপের কোনো গোপন সম্পর্ক আছে নাকি? আছে মানে? আপনার ভাই 5 বছর ধরে একটা মেয়ের সাথে সম্পর্কে আছে। শুধু তাই নয়, ওই মেয়েকে নিয়ে রাস্তায় রাস্তায় হাঁটে আর এটা সেটা কিনে খায়। আর এই নে জেহব, হারপিক আর বালতি, দুইজনে মিলে ওয়াশরুম পরিষ্কার করে আয়, আর অনেক কাজ বাকি আছে। হ্যাঁ আফসোস ভাতিজা, প্রমাণ করে দিলি তুই যে ওই বুড়ির ঘরে বুড়ি আরেকটি ডাইনি রাক্ষসনী জিনো ডার্লিং এর পোলা। হ্যাঁ, এখন চলো পরিষ্কার করি। এরপর চাচা ভাতিজা মিলে চলে যায় নামজনের ওয়াশরুম পরিষ্কার করতে। আর এসব কিছু এতক্ষণ দোতলার করিডোরে দাঁড়িয়ে সবই শুনতে পারতে সবাই যে যার মতো চলে যাওয়ার পর তে নিচে নেমে আসে। জিমিন বেশিরভাগ সময়টা রান্নাঘরেই কাটায়, কারণ তার রান্নার প্রতি দুর্বলতা বেশি। জিমিনের এই দিকটা জিনের অনেক ভালো লাগে, তাই আজ অব্দি জিমিনের সাথে তার কোনো কথা এদিক সেদিকও হয়নি। ভুল না করলে তুমিই জিমিন ভাবি, রাইট? বুঝলে কিভাবে? রান্নাঘরে পড়ে আছে দেখে বুঝলাম। জঙ্কুক বলেছে নিশ্চয়ই। ওকে ছাড়া আর কে বলবে? পরিবার সম্পর্কে সত্যি সত্যিই বলেছে। জঙ্কুকের লাইফস্টাইল কেমন সেটা জেনেও কেন আগুনে পড়তে এসেছো? কারণ আমার পড়তে ভালো লাগে তাই। তোমরা দুইটাই যাওয়া, মিলবে ভালো। দেবরের জন্য মায়া হচ্ছে তোমার, তাই না? মায়া না, আফসোস হচ্ছে। বেচারার দিনগুলো এখন থেকে বছরের মতো কাটবে। তোমাদের কথা বলা শেষ হলে তাড়াতাড়ি রান্না করো, না হলে বুড়ে নামো এসে হাজারটা কথা শোনাবে। কিসের কথা হচ্ছে এখানে? কিছু না, এখন খাবে না পরে? আমি বাহির থেকে খেয়ে এসেছি, আমাকে নিয়ে কারো ভাবতে হবে না। বলে নামজন হন নিয়ে চলে গেল। কেটে গেছে 1 সপ্তাহ। জঙ্কুক তের সাথে তেমন কোনো কথা বলে না। সারা রাত বাহিরে আড্ডা দিয়ে ভোরবেলা চোরের মতো জানালা দিয়ে রুমে ঢুকে। তের এইসবে কিছু যায় আসে না, কারণ সে জেনে শুনে জঙ্কুককে বিয়ে করেছে। আজও জঙ্কুক রাত করে রুমে আসে। কিরে, জেগে আছিস কেন? আমার মন চেয়েছে তাই জেগে আছি। তোর কোনো সমস্যা? শালির সাহস কত, তুই তো করে করে কথা বলে আমাকে। এই যে মিস্টার জঙ্কুক, আমার কোনো বোন নেই, আর থাকলেও তোর সাথে আমি বিয়ে দিব না। সো শালি নামে আজাইরা গালিটা দেওয়া বন্ধ কর। তুই শালি? তোর না, আর কেউ শালি হয় না। থামলি কেন শুনি, বল কে কে তোর শালি হয়? সকালবেলা নামজন চায়ের জন্য চিৎকার করতে থাকে। জিন এই পর্যন্ত কতবার যে চা বানিয়ে দিয়েছে তারই হিসাব করছে নামজনের পাশে দাঁড়িয়ে। তে দৌড়ে এসে আবারও চা বানিয়ে দেয়। নামজন চাটা মুখে দিয়ে ফেলে দিতে চাইলো, কিন্তু পারলো না। শ্বশুর মশাই, আপনি মানেন আর না মানেন, চা কিন্তু আমি খারাপ বানাই না। শুধু চায়ে পেট ভরবে না আমার। আচ্ছা, পেট ভরার মতোই খাবার রান্না করছি, আমাকে 1.5 ঘন্টা সময় দিন। খাবারে আবার বিষ টিস মিশিয়ে দিও না যেন। কি যে বলে না শ্বশুর মশাই, বিষ কেন মিশাবো? আমি তো এবারের বউ, আসামি না। সেটা মাথায় থাকলেই হয়। বুড়ার ভাবসাব দেখলে মনে হয় যেন দুনিয়ায় ওরই একটা বাড়ি আছে, আর কারণেই যখন তখন বের করে দিবে, বেরিয়ে যাও, আমার বাড়িতে জায়গা নেই। এইসব ছাড়া আর কোনো কথা বের হয় না মুখ দিয়ে। আমি কিন্তু এখনো যাইনি, আগে পিছনে তাকিয়ে তারপর অন্যের নামে বদনাম করবে। পুরা কপাল আমার। বাড়ির কাজ শেষ করে জঙ্কুক তার বাইক নিয়ে বের হয়, আবারও বখাটেপনা করার জন্য। কিন্তু আগের মতো মনের মধ্যে তেমন কোনো আনন্দ কাজ করে না, কারণ কিছু একটা চিন্তা করতে গেলেই তার মনে পড়ে যায় সে এখন বিবাহিত, আর মেয়েরাও আগের মতো তাকে সায় দেয় না। এইসবে জঙ্কুক খুবই বিরক্ত হয়ে আউল ফাউল ভাবে বাইক চালানোর সময় হঠাৎই অ্যাক্সিডেন্টের মতো ভয়ঙ্কর ঘটনা ঘটে।
জাঙ্কুককে রাস্তায় থাকা মানুষেরা তাড়াতাড়ি করে হসপিটালে ভর্তি করিয়ে দেয়। জাঙ্কুকের এখন কি অবস্থা? খারাপ না, বাসে নিয়ে সেবা করলে তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তারপর থেকে শুরু হয় জাঙ্কুককে সুস্থ করে তোলার অভিযান। তে আগে পিছে কি হয়েছে সব ভুলে বাধ্য বউয়ের মতো জাঙ্কুকের সেবা করতে থাকে। জাঙ্কুকও নিরুপায় হয়ে সহ্য করে নেয়। কইরে বুইরা, কোথায় গেলি? বললি নাকি? কি হয়েছে বুড়ি বেটি, সকাল সকাল এভাবে চিল্লাচ্ছিস কেন? আমার ছেলের কিছু হলে বুড়ো বয়সে তোকে করে যেতে হবে। ওকালতি করার শখ কোনো কালেই ছিল না আমার। কোর্টে গিয়ে আমি কি করব? তোর আমার সম্পর্কে রীতি টানতে যাব। 2 দিন পরে মরে যাবি বুড়ি বেটি, এইসব চিন্তা বাদ দিয়ে ভালো হয়ে যা। জানিস বুইরা, তোকে বিয়ে না করে জিহবকে বিয়ে করলে মনে হয় অনেক ভালো হতো। হ্যাঁ, আফসোস। অবশেষে জিনু ডার্লিং, তুমি আমার মনটা বুঝতে পারলে। কিন্তু এখন যে অনেক দেরি হয়ে গেল। আমি তো চাইলেও তোমাকে আমার করে নিতে পারবো না। তখন কত করে বললাম, জিনু ডার্লিং, আমাকে রেখে আমার নিবা ভাইকে বিয়ে করো না। কিন্তু তুমি শুনোনি। হ্যাঁ জিহব, আমারই ভুল হয়েছে। তুমি যেহেতু তোমার ভুলটা বুঝতে পেরেছো, চলো এই খুশিতে আমি তোমাকে ফুচকা খাওয়াবো। চলো। ওমা, বুইরা নামু, তোমার আবার কি হলো? আমার দিকে এভাবে কেন তাকিয়ে আছো? তুমিও যাবে নাকি? বুড়ি বেটি, তুই রুমে আয়, সম্পর্কের ইতি টানবো। আয় বুড়া আয়, তোর মনের আশা পূর্ণ করে দেই। আচ্ছা তোরা যা, আমি একটু আমার ডার্লিং এর সাথে হ্যান্ডেলে বলে আসি। কি ব্যাপার বউ, তুমি চেহারার মধ্যে এত ময়দা মাখতেছো কি লিগা? পাশের বাড়িতে বিয়ে লাইন দিয়েছি তাই। দেখো, একটা বউরে পালতে পারতাছি না, আবার নতুন করে আরেকটা আনলে ওরে আমি কি খাওয়াবো? তার থেকে বলা তুমি একলাই থাকো। এমনিতেও সতীন নিয়ে ঘর করার মতো মানুষ তুমি না, খালি খালি কষ্ট পাইবা। আর তোমার কষ্ট তোমার বাপ মাই দেখতে পারবো না, পরে আমার নামে ইডা হিডা কইয়া মানুষের কাছে বদনামি করবো। মানুষ তো বালা না, একটা তিল পাইলে ওরে টাইনা টুইনা তাল বানাইবো, এরপরে আমার পুরা গোষ্ঠীর নামে বদনাম রটাইবো। এই শয়তান বিলাই, তুই থামবি? আমি একটা কথা বলছি আর তুই পুরো দুনিয়ার কাহিনী শুরু করছস। আমি কি তোকে বিয়ে করার কথা একবারও বলেছি? কি খারাপ মহিলা হইলে সারের মতো চিৎকার করতে পারে, কান্ডা লগে আসেনি কে জানে। এত কথা বুঝিস আর বউয়ের মন বুঝিস না, নাকি বুঝতে চাস না? কোনটা? কবে তোমার মন বুঝি নাই আমি? কালকে তো নীল একটা শাড়ি এনে দিছি, যেটা পিন্দা রইছো, এটাও আজকে এনে দিলাম, তাও মন বুঝি না। কেমনে কও এমন কথা আমারে? সত্যি করে কও তো, কি চাই তোমার? আমি তোর সাথে গিয়ে কেনাকাটা করতে চাই, তোর হাতে হাত রেখে ঘুরতে চাই, তোর কাঁধে মাথা রেখে মনের সব জমানো কষ্টের কথা বলতে চাই। আমি তোকে আমার বন্ধু হিসেবে পাশে চাই। এই না তবে আসল রূপ, একটু খালি কনের সুযোগ দিছি আর তুই পুরা জিন্দেগির আবদার করে বইছস। বিয়ের আগে এসব ভেবে তারপর অন্যের মেয়েকে নিজের বাড়িতে আনার দরকার ছিল না তোর। না ছিল না। তোর থাকবেও না, শয়তান বিলাই। আজকে সুগা ও তার অ্যাসিস্ট্যান্ট বান্টু যখন অফিস থেকে ফিরছিল, তখন তাদের সাথে দেখা হয় জঙ্গলের টাইম পাস করা দুইটা সুন্দরীর সাথে। ওই বান্টু, দৌড়ে দৌড়ে হাত, নালে নিব্বি জেনে স্যার ওই সুন্নি কথা, ওরা ধরতে পারলে খবর আছে। সুগা ভাইয়া, বলুন কেন এমনটা করলেন? আমি কি জঙ্কুকে কম ভালোবাসতাম? কেন ওকে বিয়ে করালেন? কষ্ট। হ্যাঁ বলুন সুগা ভাই, জঙ্কুকে কেন বিয়ে করালেন? আমরা কি কম ভালোবাসতাম ওকে? শাশুড়িকেও তো বলেছিলাম জঙ্কুককে আমাদের সাথে বিয়ে দিতে, উনি তো রাজি ছিলেন, তাহলে এমন কেন করলেন? ফোন বইয়ের দলেরা, আমার ভাইয়া নিজের পছন্দে বিয়ে করছে। তোরা যদি ওর পছন্দের তালিকায় থাকতি, তাহলে তখনই ঠিকই বিয়ে করতো। কিন্তু ভাইয়া, আমি তো জঙ্কুককে ভালোবাসি। হ্যাঁ ভাইয়া, আমি অনেক ভালোবাসি। প্লিজ সুগা ভাইয়া, জঙ্কুককে আমাদের করে দিন, তার বদলে আপনাকে অনেকগুলো কমলা দেব। আমি নিজের হাতে যত্ন করে গাছ লাগিয়েছি, কোনো রাসায়নিক পদার্থ নেই, একদম খাঁটি। 2 টাকার চিংড়ি মারলে হয়ে যাবে লেংড়ি। 2 টাকার ছোকরা, তোর সবগুলো দাঁত ফোকরা। এই মেয়ে, কি বললি তুই? আমার দাঁত ফোকরা? এই দেখ, আমার একটা দাঁতও ফোকরা না। এই তোরা চুপ কর তো, কি শুরু করেছিস? সুগা ভাইয়া বলেন, কি করলে আমরা জঙ্কুককে পাবো? আমারে কি পাগলা কুত্তায় কামড়াইছে নাকি, যে তগরে কইয়া আমার ভাইয়ের সংসারটা নষ্ট করবো? তাহলে আপনি বিয়ে করেন। হ্যাঁ ভাইয়া, তাহলে আপনিই বিয়ে করেন। দরকার পড়লে মরে যাবো, তাও তগরে বিয়ে করবো না, নির্বিদ্যালয়রা। এত বড় অপমান! ওই জেরেসা, ওকে ধর। বান্টু রে, জীবন বাঁচাতে চাইলে দৌড় দে। কেন দৌড় দিব? এই মেয়েদেরকে একটা শিক্ষা দেওয়া লাগবে। শুনে রাখ মেয়েরা, নাম আমার বান্টু, মনে রাখবি কিন্তু, না হলে করে দিব না। আরে হালার নাতি বান্টু, বাকিরা আর কইস না, বাইচে শুনতে পাইলে দুরুম দুরুম দিব, দৌড়া।
তাহলে তো আমি এখানে নাই। কেটে পরিধা, কেটে পরিধা, হুক্কা হুয়া। সুগা দৌড়ে বাড়িতে ঢুকে দেখে তার বাবার শরীর ভিজে চুপচুপা হয়ে আছে। আরে আব্বা, তুমি বিজ্জা খাওয়ার মতন হয়ে রয়েছে কি লিগা? আর বলিস না বাবা, তোর মা এই বুড়ি বেটি আমার মাথার উপর ময়লা পানি ঢেলে দিয়েছে। আমি কি ইচ্ছা করে ঢেলেছি নাকি? পড়ে গেছে। কি হয়েছে আমারে কও তো? আমি বলছি শোনো, একটু আগে শাশুড়ি আম্মা এক বালতি কাপড় ধোয়ার ময়লা পানি দোতলার রেলিং এ রেখেছিল। তখনই বালতিটা ঠাস করে শ্বশুর আব্বার মাথার উপর পড়ে যায়। আমার কোনো দোষ নেই রে বাবা, সব দোষ ওই জিহব পাগলার। ওই বুড়ি, তুই দোষ করেছিস। এখানে আমাকে টেনে আনার মানে কি? তুই আমাকে ডাক দিয়েছিলি বলেই তো পানির বালতিটা বুড়ির নামের উপর পড়েছে। যদি তোর ডাকে সাড়া না দিতাম তাহলে কি পড়তো? বাহ বুড়ি বেটি বাহ, আমি আজ পর্যন্ত এক ডাকে কখনো তোর সাড়া পাইনি। যেই তোর রঙ্গিলা প্রেমিক যেই হোক একবার ডাক দিল, অমনি দুনিয়া ভুলে সাড়া দিতে চলে গেলি। বাহ বাহ, দুই হাতের তালি। মুখ সামনে কথা বলো না বউ, সেদিনের কথা ভুলে গেলে নাকি? আমি কিছু ভুলি না, সবই মনে আছে। সত্যি করে বল বুইড়া, তোর মনে কোন কালনাগিনী বাসা বেঁধে বসে আছে? কতজন যে আছে তার কোনো হিসাব নেই। শুধু শুধু এই সংসারটার জন্য খেটে মরছি, আমার কষ্টের ভাগ কেউ নিতে চায় না, কেউ না। এই বুড়ি বুড়ি, আরে থামো না তোমরা। একবার শুরু হলে থামাথামি নাম হইলাও না। আর আব্বা, তুমি গিয়ে গোসলটা করো, নাইলে তো ঠান্ডা লেগে যাবে গা। রাতের বেলা জঙ্কুক চুপচাপ মাথা নিচু করে খাটের এক কিনারে বসে আছে। জঙ্কুক, তুমি কি ঠিক আছো? কথা বলছো না কেন? তোমার কি জ্বর এসেছে? বলেইতে জঙ্কুকের কপাল ও গলায় হাত দিয়ে চেক করে। জ্বর তুমি? আচ্ছা, তুমি কি আমার সাথে কথা বলতে চাইছো না? ঠিক আছে, আমি চলে যাই। কথাটা বলেই তে যখনই জঙ্কুকের থেকে দূরে সরে যেতে নেয়, তখনই তের হাতটা ধরে জঙ্কুক একটা হ্যাঁচকা টান দিয়ে নিজের কোলে এনে বসায়। কি হলো জঙ্কুক তোমার? কথাটা শেষও করতে পারলো না তে। তার আগে জঙ্কুককে ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। তে তো এমন কিছু হওয়ার জন্য মোটেও প্রস্তুত ছিল না। সে যেন নিজের জায়গায় জমে গেছে। এদিকে জঙ্কুক তো থেকে ছাড়ার নামই নিচ্ছে না। তে জঙ্কুককে ধাক্কা দিতে লাগলো। তবে জঙ্কুক আর দেরি না করে তাকে বিছানায় ফেলে দিল। আর তারপর কি হয়েছে তা আমি জানি না, কারণ ক্যামেরা অফ করে দেওয়া হয়েছিল। রাতের বেলা সূর্য দেখা আর আমার থেকে এর বেশি রোমান্স আশা করা, এই দুইটাই অসম্ভব। তো যাই হোক, পরের দিন সকালে তে ঘুম ভাঙতেই নিজেকে আবিষ্কার করলো জঙ্কুকের বুকে। তে তো লজ্জায় লাল টমেটো হয়ে গেছে। ও কোনো মতে নিজেকে জঙ্কুকের থেকে ছাড়িয়ে ফ্রেশ হতে চলে গেল। কিছুক্ষণ পর বের হয়েই তার নজর পড়লো ফোনের উপর। কেউ তাকে কল করছে। তে তাড়াতাড়ি করে কলটা রিসিভ করে বারান্দায় চলে গেল। এই যে মিসেস জিওন, শুনতে পাচ্ছেন আপনি? শুনতে পাচ্ছি। আমাকে কেন কল দিলেন ডক্টর কাইয়া? শুনুন তবে, আপনার স্বামীকে কালকে যে ওষুধগুলো দিয়েছি, ওইগুলো অনেক পাওয়ারের ওষুধ। এগুলোর কাজের সাথে সাইড এফেক্টও রয়েছে। উনি ওষুধ খেয়ে উল্টাপাল্টা কিছু করতে পারে, তাই ওষুধ দেওয়ার পর 5 ঘন্টার মধ্যে ধারে কাছেও যাবেন না উনার। তাহলে কি জঙ্কুক কালকে ওষুধ খেয়ে আমার কাছে এসেছিল? ভালোই হয়েছে, ধন্যবাদ দেওয়া উচিত ডক্টর কাইটাকে। কি হলো বুঝতে পেরেছেন? আমি যেটা বলেছি মাথায় রাখবেন। তারপর তে কল কেটে রুমে এসে জঙ্কুককে ডাকে। জঙ্কুক, এই জঙ্কুক, ওঠো। এই কোন শালি, আমাকে এত সকালবেলা ডাকছিস? যা, তুইও গিয়ে ঘুমা, আমাকেও ঘুমাতে দে। তুমি জানো এখন কয়টা বাজে? জানি না, আর জানতেও চাই না। জঙ্কুক ওঠো, এখন 9:30 বাজে। জঙ্কুক এবার তের চিল্লানি শুনে আর না উঠে থাকতে পারলো না। উঠেই জঙ্কুক তের গালে ঠাস করে একটা থাপ্পড় মারে। এই শালি, আমার রুম আমার বিছানা, আমার যতক্ষণ মন চাইবে আমি ঘুমাবো। তুই ডেকে তোলার কে? আমাকে নিয়ে ন্যাকামো করতে আসবি না। কথাটা বলেই জঙ্কুক হন করে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে যায়। এদিকে তে জঙ্কুকের থাপ্পড় খেয়ে আর রুমে থাকলো না, সোজা নিচে চলে আসে। জঙ্কুক ওয়াশরুমে শাওয়ার নিচ্ছে আর ভাবছে, আমার মাথা কোমর এত ব্যথা করছে কেন? যেন মনে হচ্ছে কালকে রাতে ঘুমাতে পারিনি। এসব ভাবতে ভাবতে হঠাৎই তার কালকে রাতের কথা মনে পড়লো। এই যা, লজ্জার ব্যাপার, কি করে ফেললাম আমি? কিন্তু বলতেই হবে, শালীর পাওয়ার আছে। আমার সবটুকু এনার্জি একদম শেষ করে দিয়েছে। যা, দুষ্টু। জঙ্কুক, তুই অনেক খারাপ হয়ে গেছিস। এসব ভাবতে ভাবতে জঙ্কুকের ঠোঁটের কোণে একটা দুষ্ট হাসি ফুটে ওঠে। এভাবে দেখতে দেখতে কেটে গেল আরো 1 সপ্তাহ। জঙ্কুকেরও সেই ওষুধের কোর্স শেষ। তো সেটাই ভাবছিল, আজকে তো জঙ্কুকের ওষুধের কোর্স শেষ, তার মানে আমার প্রতি ওর আসক্তিও শেষ হয়ে যাবে। কিসের আসক্তি শেষ হয়ে যাবে? কিছু না জিমিন ভাবি, কিছু না হলেই ভালো। আমার জ্বালা তো দেখছি এখন আগে থেকে অনেক সুস্থ হয়ে গেছে, বলতেই হবে।
তোমার ভালোবাসা আর আদর যত্নের পাওয়ার আছে। করেই বা লাভ কি হলো? ও তো আমাকে পছন্দই করে না। চিন্তা করো না তাই, দেখবে এমন একটা দিন আসবে যেদিন জঙ্কুক তোমার জন্য পাগল হবে। আর হ্যাঁ, তুমি আমাকে নিজের বড় বোন ভেবে তোমার মনের কথা শেয়ার করতে পারো। তুমি বলার আগেই আমি তোমাকে নিজের বড় বোনের চোখে দেখি, তাই নাকি? হঠাৎই উপর থেকে সুগার ডাক পড়লো। কই রে নিব্বি জিমিন, কই তুমি? সারাটা দিন অফিসে থাকি, রাতের বেলায় তোমার মুখটা না দেখলে ভালো লাগে না, জানো না? রুমে এসো, ঘুমাবো তো। তাহলে আমি যাইতে, না হলে ওই শয়তান বিলাই জাউরামি শুরু করবে। আচ্ছা যাও ভাবি। তারপর জিমিন সেখান থেকে চলে গেল আর তে চলে আসলো তাদের রুমের সামনে। রুমের সামনে আসতেই সে দেখলো রুমের লাইট অফ করা, দরজাটা হালকা খোলা। হঠাৎ করে কে একজন তের হাত ধরে টান দেয়। কি হলো এটা? কয়টা বাজে? 11টা। প্রতিদিন কয়টার মধ্যে রুমে উপস্থিত থাকিস? 9:30। আজকে এত দেরি কেন? জিমিন ভাবির সাথে কথা বলছিলাম। সারাদিন কথা বলে কি তোর মন ভরে না, যে রাতের বেলাও কথা বলতে হবে? তুমি এমন কেন করছো জাঙ্কু? তোকে কি আর সাদের শালি বলি? আমি তোমাকে কিছু বলতে চাই। কি বলবি, তাড়াতাড়ি বলে ফেল। আমি কালকে আমার মামার বাড়িতে চলে যাব, আর ওইখানে গিয়ে তোমাকে ডিভোর্স পেপার পাঠিয়ে দিব। তুমি শুধু সাইন করে নিও। তের কথাটা বলতে দেরি হলো, কিন্তু জঙ্কুকে থাপ্পড় দিতে দেরি হলো না। তে গালে হাত দিয়ে বলল, থাপ্পড় মারলে কেন? শালি, ডিভোর্স মানে বুঝিস? এখন পর্যন্ত তোর ডিভোর্স মানে বোঝার বয়স হয়েছে? যতটুকুই হয়েছে ততটুকুই দ্বারাই আমি তোমার জীবন থেকে সরে যেতে চাই। সেটা পরে দেখা যাবে, কে কোথায় যায়। কথাটা বলে জঙ্কুক থেকে তার কোলে তুলে বিছানার দিকে হাঁটা দিল। তারপর আমি আর কিছু জানি না, তোমরা তো ঠিকই জানো, ওইটাই।